তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও অফ আওয়ার ফুটবল কোয়ারিজ ইউটিউব চ্যানেল। তো তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই আমাদের এই ইউটিউব চ্যানেলে। আবারও এই একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সকলের কাছে। এই ভিডিওতে কিন্তু থাকতে চলেছে নানা রকমের ফুটবল রিলেটেড আপডেট, আইএসএল আপডেট এবং কিছু ইনজুরি আপডেট আর কিছু গুরুত্বপূর্ণ আপডেট যেখানে কিন্তু কন্ট্রাক্ট টার্মিনেট হতে পারে কিছু দলের। তো চলো আর ভিডিওটার জন্য দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। তো প্রথমে যদি আমরা কথা বলি কালকের ম্যাচ নিয়ে, যেটা কিন্তু হয়েছিল কেরালা এবং ওড়িশার মধ্যে, সেই ম্যাচটা কিন্তু 2-1 গোলে কিন্তু জিতে যায় কেরালা ব্লাস্টার্স। এবং সেই কেরালা কিন্তু আগের ফর্মে ফিরে এসছে, আমরা দেখতে পাচ্ছি। কেরালা কিন্তু আগের কয়েকটা ম্যাচ উইক আগে কিন্তু যেই রকম পারফরমেন্স করছিল, তাদের টিমটা পুরো মানে পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি কিছু ম্যাচ উইক পরে সেই টার্নিং পয়েন্টটা দিয়ে কিন্তু তারা কিন্তু নিজেদের জটিলতাটা ধরে রেখেছে এবং সেই জটিলতা দিয়েই কিন্তু তাদের জালের মধ্যে ফাঁসিয়ে নিচ্ছে সব কটা টিমদেরকে। পর ম্যাচ নয়তো ড্র করছে নয়তো জিতছে, এরকমই হতে চলেছে কেরালার সাথে। তো আমরা এটাই ভাবতে পারছি যে কেরালা যদি এই লাস্টের দিকে এসে এতটা ভাইটালি গেম প্ল্যানটা করতে পারে এবং যে এগিয়ে যাচ্ছে তাদের টিমটা নিয়ে, যা প্ল্যানিং বানিয়েছে তাদের কোচ, তারা কিন্তু হিসাব মতো থেকে যেতেই চলেছে, আমরা যতদূর সম্ভবত জানতে পাচ্ছি আপডেটে। এবং কিছু কিছু প্লেয়ার, যেরকম ফরওয়ার্ডের ডিফেন্সের যে প্লেয়ারগুলো রয়েছে, ফরেনার প্লেয়ার, সেই প্লেয়ারগুলো কিন্তু অবশ্যই রয়ে যেতে চলেছে পরবর্তী মৌসুমের জন্য। এবং ডিফেন্সিভ মিডফিল্ডের 2জন কি 3জন প্লেয়ার, ইন্ডিয়ান প্লেয়ার, তারাও কিন্তু রয়ে যেতে চলেছে পরবর্তী মৌসুমের জন্য। কিন্তু কেননা তারাই কিন্তু একমাত্র টিমটাকে পুরো মাঝমাঠ, ফরওয়ার্ড এবং ডিফেন্স লাইনটাকে চালিয়ে যাচ্ছে। তাদের জন্যই কিন্তু বলতে গেলে কেরালা ব্লাস্টার্স টিমটা কিন্তু ঘুরে দাঁড়াতে পেরেছে এবং সবার বিরুদ্ধে একটা করে কিংবা 3টে করে পয়েন্ট ঘরে আনতে পারছে। তো এরপরে যদি আমরা কথা বলি ইস্টবেঙ্গলকে নিয়ে, তো ইস্টবেঙ্গল কিন্তু পরবর্তী ম্যাচ রয়েছে ওড়িশার সঙ্গেই। তো ওড়িশা যে গতকালে যে ম্যাচটা খেললো, সেই ম্যাচটা কিন্তু ওড়িশাও মোটামুটি নো ডাউট নিজেদের চেষ্টা চালিয়ে গেছে এবং জেতার চেষ্টাটা করেছে এবং সেই চেষ্টাতেই কিন্তু একটা গোল চলে আসে, একটা থ্রু বল দিয়ে। তো সেই গোলটা কিন্তু অবশ্যই ভালো ছিল, নো ডাউট। তো এই ম্যাচ দুটো যদি আমরা কম্পেয়ার করি, ইস্ট বেঙ্গলের লাস্ট কয়েকটা ম্যাচ এবং ওড়িশার কালকের ম্যাচটা, তো আমরা যতদূর জানতে পারছি, যে দেখে অ্যানালাইজ করে বুঝতে পারছি, সেটা কিন্তু হচ্ছে ইস্ট বেঙ্গল কিন্তু ওড়িশার বিরুদ্ধে ভালোই টিম নামাতে চলেছে। হয়তো মিগওয়েল থাকবে না, মিগওয়েলের ডাউটটা আমরা লাস্টের দিকে ক্লিয়ার করব এই আপডেটেরই। তো হয়তো মিগওয়েল থাকবে না, কিন্তু তার জায়গায় কিন্তু রাশিদ রয়েছে। তোমাদের সকলের মনে একটা ডাউট রয়েছে রাশিদের কী খবর। রাশিদের কিন্তু আমরা একটা পোস্ট করেছিলাম থেরাপি টাইম বলে, সো সেখানে কিন্তু সে একটা কাপ থেরাপি করছিল, যার ফলে কিন্তু যেখানে যেখানে সোয়েলিং থাকে সেইগুলো কিন্তু তাতে রিকভার হয় এবং পুরো বডিতে ব্লাড ফ্লোটা কিন্তু আরও দ্রুত হয়। তো সেই থেরাপিটাই কিন্তু মোহাম্মদ রাশিদ করছিল। তো সেটা কিন্তু কোনো ইনজুরি কিংবা অন্য কিছুর জন্য না, শুধুমাত্র সোয়েলিংটাকে রিকভার করার জন্য, তাড়াতাড়ি খুব ফাস্ট এবং ব্লাড ফ্লোটা অনেক তাড়াতাড়ি করার জন্যই। তো সে কিন্তু ফিট রয়েছে, আমরা যতদূর জানি 80 মিনিটস তো ম্যাক্সিমাম খেলতেই পারবে, মানে মিনিমাম তো খেলতেই পারবে 80 মিনিটস। তো দেখা যাক অস্কার বুজো কী করে, তাকে কিন্তু খেলাতে পারে এবং সে যদি খেলে তাহলে কিন্তু মাঠের দায়িত্বটা কিন্তু সে অনেকটাই নিতে পারে। আমরা দেখেছি রাশিদ না থাকলে কিন্তু ইস্টবেঙ্গলকে অনেকটাই চাপে পড়তে হয় এবং সাউলের একার পক্ষেও কিন্তু পুরো টিমটাকে বা মাঝমাঠটাকে চালানো কিন্তু অসম্ভবের দিকেই আমরা দেখতে পাচ্ছি তো এই মুহূর্তের জন্য। আর মিগওয়েল না থাকায় কিন্তু আমরা একটা প্লে মেকারের অভাব বুঝতে পারবো অবশ্যই, কিন্তু তার জায়গায় কিন্তু অবশ্যই আমাদেরকে দেখতে হবে যে অ্যান্টন সজবাগ, যে লাস্ট ম্যাচের গোল স্কোরার ছিল, যে একদম লাস্ট মিনিটে কয়েকটা সেকেন্ডের মধ্যে গোল করে কিন্তু টিমটাকে অ্যাটলিস্ট ড্র এনে দিয়েছিল টিমটাকে, যেখানে টিমটা হারছিল। সে কিন্তু রয়েছে, সে কিন্তু মিগওয়েলের জায়গায় অনেকটা কিন্তু খেলে উঠতে পারে। তার পায়ের মধ্যে কিন্তু থ্রু বল পাসিং, ফার্স্ট টাচ, এইগুলো কিন্তু রয়েছে। যে কিন্তু বল বক্সের মধ্যে পায় না, সেই জন্যই কিন্তু সে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে গোলটা করে আসতে পারে না। যেখানে কিন্তু আমরা আগের বছর দেখেছিলাম যে দিমিত্রিয়স দিয়ামান্টাকস যখন মাঝিতালের থেকে বলগুলো যখনই ভালো জায়গায় পেয়েছিল, সেখান থেকে কিন্তু গোল করে এসেছিল সে। কিন্তু যখন মাঝিতালাল চলে গেল যেই মুহূর্তে, তারপরে কিন্তু তার পায়ে বল সাপ্লাইটা একটু কম হতেই থাকলো এবং সে কিন্তু আর গোল করতে পারে না, কেননা সে কিন্তু বক্স স্ট্রাইকার। সেরকমই আমাদের ইউসুফও কিন্তু একজন বক্স স্ট্রাইকার, তাকে কিন্তু ভালো মতো পাস না দিলে সে কিন্তু গোল করতে পারবে না। তার মধ্যে কাটানোর ক্ষমতাটা কিন্তু খুবই
কম রয়েছে আমরা দেখতে পেরেছি কয়েকটা ম্যাচের মধ্যে। সেই দিক দিয়ে দেখতে গেলে অ্যান্টনের মধ্যে কিন্তু সেই ভাবটা রয়েছে, সেই মনোভাবটা যে সে কিন্তু অ্যাসিস্ট করতে পারবে, গোল না করলেও অ্যাসিস্ট করিয়ে দেবে, কিংবা ভালো ভালো পাস বাড়াবে, থ্রু পাস, শর্ট পাস, ড্রিবলিং স্কিল রয়েছে তার মধ্যে, আমরা এটা জানি। তো এবার যে আমার বিষয়টা নিয়ে কথা হলো সেটা হচ্ছে কিন্তু কালকে যে ম্যাচটা আমরা উপভোগ করলাম কেরালা এবং ওড়িশার ম্যাচটা দেখে, তো সেই ম্যাচ দেখে কিন্তু আমরা এইটুকুনি বুঝতে পারলাম যে উড়িষ্যা যেইভাবে খেলছে, তো সেইভাবেই যদি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে নামে তাহলে কিন্তু ইস্টবেঙ্গলের অন্ততপক্ষে 5-0 গোলে জেতা উচিত আমার যা মনে হয়। কেননা ডিফেন্সে কিন্তু আনোয়ারও কিন্তু একটা চোট ফিরিয়ে উঠছিল, সেখানে কিন্তু আনোয়ার কিন্তু ফুললি ফিট হয়ে গেছে এখন আমরা সবাই দেখতে পাচ্ছি। তো সে হার্ডলি 80 to 90 মিনিটস খেলার জায়গায় আসতে পারেনি হয়তো, কিন্তু 70 to 80 মিনিটস তো খেলতেই পারে না সে। তো তাকে কিন্তু আমরা এখন দেখতে পাচ্ছি অস্কার ব্রুজো কিন্তু ফুল টাইম ট্রেনিং সেশন করাচ্ছে না, ট্রেনিং শেষ হওয়ার আধা ঘন্টা কি 10-15 মিনিট আগেই কিন্তু তাকে তুলে নেওয়া হচ্ছে, তাকে নিয়ে যেন কোনো রিস্ক না থাকে ম্যাচ ডেতে। তো সেটাই হতে চলেছে। তো এবার আমরা যা বুঝতে পারছি অস্কারের প্ল্যানিং দেখে আনোয়ার কিন্তু থাকতে চলেছে ফার্স্ট 11 থেকে বা ব্যাকআপ অপশন হিসাবে। আর এদিক দিয়ে অপর দিকে দেখতে গেলে কিন্তু সেন্টার ব্যাকে কিন্তু কেভিন সিবলেও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে নেক্সট ম্যাচের জন্য, ওড়িশা ম্যাচের জন্য। আর রাইট ব্যাকে কিন্তু অবশ্যই অস্কারকে এটা বোঝা উচিত যে প্রপার রাইট ব্যাক লেফট ব্যাক কিন্তু খেলানো উচিত, না তো কিন্তু ইস্টবেঙ্গল যে টিমটা যে শক্তিটা হারিয়ে ফেলেছে ডিফেন্স লাইনে সেটা কিন্তু আর ফিরে পাবে না। কেননা রাকিব যদি না থাকে একজন প্রপার রাইট ব্যাক, তাহলে কিন্তু আমরা অবশ্যই দেখেছি বিপিনের যতই স্পিড থাকুক সে কিন্তু ডিফেন্ড করতে একটু নিশ্চয়তা বোধ করেছেন, এবং সে কিন্তু কিছু কিছু জায়গায় গাফিলতির ফলে একটা কিন্তু গোল চলে আসে আশিক কুরেনের পায়া থেকে, সেটা কিন্তু বিএফসি ম্যাচের। আর সেরকমভাবেই বিষ্ণুর কিন্তু একটু অসুবিধা হচ্ছিল, রায়ান উইলিয়ামসের স্পিডটা ম্যাচ করতে পারছিল না, সেই জন্যই কিন্তু ওইখান থেকেও একটা গোল আসে। তো অস্কার ব্রুজোকে এটাই নিয়ে কিন্তু একটু ভাবতে হবে যে প্রপার রাইট ব্যাক এবং লেফট ব্যাক কিন্তু খেলানো উচিত নেক্সট ম্যাচে। আর আমরা যদি কথা বলি এবার মিগওয়েলকে নিয়ে, তো মিগওয়েলের ব্যাপারটা দাঁড়িয়ে এসছে এখন একটা আইনি পদক্ষেপ। তো মিগওয়েলকে কিন্তু হিসাব মতো 3 ম্যাচের জন্য ব্যান করেছে, এটা কিন্তু আইএসএল কমিটি জানিয়েছে এবং এআইএফএফও জানিয়েছে। তো কারণটা এটাই যে এরকম ঘুরে এসছে যে সে হয়তো কোনো গালাগাল ইউজ করেছে সেই মাঠে চলাকালীন, ম্যাচ চলাকালীন, এবং রেফারির সাথেও তর্ক বিতর্ক হয়েছে অনেক, সে মানতে চায়নি, সেই কারণেই রেফারি কিন্তু একটা অ্যাপিল কিছু একটা করেছিল ব্যক্তিগতভাবে, সেই কারণেই কিন্তু তাকে 3 ম্যাচের জন্য ব্যান করা হয়, এটাই যতদূর আমরা জানতে পারছি। আর এখন ইস্টবেঙ্গল কিন্তু একটা পদক্ষেপ নিয়েছে যে তাদের বিরুদ্ধে যদি কোনো টাকা পয়সার লেনদেন করা হয়, মানে কোনো টাকা পয়সার দিক দিয়ে জরিমানা করা হয়, সেটা কিন্তু তারা মিটিয়ে নেবে, কিন্তু 3 ম্যাচের জন্য ব্যান কিন্তু তারা মানতে পারছে না কেউই। তো সেই জন্যেই কিন্তু মিগওয়েলকে যত তাড়াতাড়ি ফিরিয়ে আনা সম্ভব তত তাড়াতাড়ি চেষ্টা করছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট, এবং তারা কিন্তু আইনি পদক্ষেপ নিয়েছে একটা, যার ফলে কিন্তু কোর্টে কিন্তু রায় আসতে চলেছে, কোর্টে কিন্তু তারা অলরেডি পৌঁছে যেতে চলেছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট মিগওয়েলের কেসটা নিয়ে, যাতে তাকে অ্যাটলিস্ট 1 ম্যাচের জন্যই ব্যান করা হয়, যেটা কিন্তু সব কটা রেড কার্ডের বিরুদ্ধেই করা হয়, যে রেড কার্ড খেলে 1 ম্যাচের জন্য ব্যান। কিন্তু আমরা একটা বক্তব্য দিতে চাই আমাদের এই ফুটবল ইউটিউব চ্যানেল দিয়ে, যে মিগওয়েলের যে ইনসিডেন্ট এবং ব্রায়ান স্যানচেজের যে ইনসিডেন্টটা ছিল লাস্ট দুটো ম্যাচে, সেই দুটো ইনসিডেন্ট পুরো পারফেক্টলি ম্যাচ ছিল, এবং ব্রায়ান স্যানচেজকে কেন ইস্টবেঙ্গল ম্যাচে খেলতে দেওয়া হলো এবং মিগওয়েলকে কেন খেলতে দেওয়া হবে সেটা কিন্তু আমরা কেউই বুঝতে পারছি না। এইগুলো কিন্তু একদমই উচিত হচ্ছে না, আইএসএল কমিটি কিন্তু এইগুলোকে দেখা উচিত এবং এআইএফএফেরও দেখা উচিত এই বিষয়টার দিকে। তো এবার দেখা যাক এই বিষয়টা কোন দিকে এগোয়। এবং আমরা যা বুঝতে পারছি মিনিমাম কিন্তু মিগওয়েলকে 2 ম্যাচের জন্য হয়তো গ্যালারি থেকেই ম্যাচটা দেখতে হতে পারে, এটা আমরা অনুমান করতে পারছি। কিন্তু পরবর্তী সময় সম্ভবত আজকেই একটা রায় আসতে চলেছে কোর্টের, সেই রায়টা যদি চলে আসে বা কিছু যদি কনফার্মেশন আসে, সেটা কিন্তু আমরা একটা পোস্টের মাধ্যমে, একটা শর্ট ভিডিও বা একটা লং ভিডিওর মাধ্যমেই, যদি বেশি কিছু আপডেট চলে আসে সেই মাধ্যমেই কিন্তু আমরা তোমাদের কাছে শেয়ার করে দেবো। তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলের সাথে জুড়ে থাকতে হবে, তার জন্য কিন্তু তোমাদেরকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশের বেল আইকনটাকেও টিপতে হবে, যাতে তোমরা যখনই আমরা ভিডিও ছাড়বো তোমরা তখনই যেন ভিডিওগুলো সবার আগে দেখতে পারো। তো এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানকে নিয়ে, তো মোহনবাগান কিন্তু আমরা সবাই দেখেছি, মানে শুনতে পেয়েছি, মানে আমরাই ব্রেক করেছি নিউজটা, মানে এটা কিন্তু একটা রুমার বলতে গেলে। তো এই রুমারটা এটাই যে
মোহনবাগান ম্যানেজমেন্ট কিন্তু খুব সম্ভবত সাইন করাতে চলেছে দুই স্ট্রাইকার ফ্রান্সের এবং একটা সেন্টার মিড এবং একটা সেন্টার ব্যাক, যার ফলে কিন্তু ছাড়তে চলেছে এই আগের ভিডিওতে যেরকম বলেছিলাম পেত্রাতস, রবসন রবিনো, জেসন কামিংস এবং টম এলড্রেডকে। কারণটা হচ্ছে তাদের পারফরমেন্স কিন্তু অনেকটাই ডিগ্রেডেড হয়ে গেছে, এটা কিন্তু একটা প্রফেশনাল জায়গা, আমরা বারবার বলে আসি এবং সবাই বোঝে। সেই হিসাব মতোই কিন্তু ম্যানেজমেন্ট বলছে তোমাদের কিন্তু এখন অনেকটাই পারফরমেন্স ডিগ্রেড হয়েছে, খুব সম্ভবত আমরা তোমাদেরকে ছাড়তে চলেছি। এটা কিন্তু আমি আবারও বলছি পারফেক্ট আপডেট না, এটা একটা রুমার টাইপ অফ। আমরা এটাকে নিয়ে একটু বেশি কনফার্ম হয়ে গেলে তখন তোমাদেরকে ভালো মতো জানিয়ে দেবো বিষয়টা কী হয়েছে, এবং যদি কোনো প্লেয়ার আসে আমরা এটাও তোমাদেরকে জানিয়ে দেবো যে কোন প্লেয়ার আসছে, কোন পজিশানে আসছে এবং তার রিপ্লেসমেন্টটা কে হচ্ছে এই টিম থেকে যাওয়ার জন্য। তো এর বাইরে মোহনবাগানকে নিয়ে কোনো আপডেট দেওয়ার নেই, কারণ আমরা সবাই জানি অ্যালবার্টোরও চোট এবং আপুইয়ারও চোট, তারা কিন্তু ছিটকে গেছে খুব সম্ভবত। এবং লাস্টে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে দুটো টপিক, সেটা হচ্ছে একটা এফসি গোয়ার একটা ইঞ্জুরি নিয়ে, সেখানে কিন্তু খুব একটা বড়সড় ইঞ্জুরি পেয়েছে সাহিল টাবোরা, যে কিন্তু রাইট মিড এবং সিডিএম পজিশানটাকেই সম্ভবত চালিত করতো, এবং তার ফলেই কিন্তু এফসি গোয়ার টিমটা একটু সংযুক্ত হয়েছিল এবং রুখে দাঁড়াতে পারছিল সবকটা টিমের বিরুদ্ধে। কিন্তু তার অ্যাবসেন্সটা কিন্তু আমরা এখন সবাই ফিল করতে পারবো, মানালার পক্ষেও কিন্তু এটা একটা খুবই চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে সাহিল তাবুরের ইঞ্জুরিটা, সে কিন্তু রীতিমতো সিজনটা পুরো আউট হয়ে গেছে, এটাই আমরা আপডেটটা পাচ্ছি। এবং তার রিপ্লেসমেন্ট হিসাবে যে রিজার্ভ টিম থেকে কোন প্লেয়ারটা বেশি এফেক্টিভ হবে সেটি নিয়েই কিন্তু ভাবার বিষয় মানালোর। তো এটারও যদি আমরা বেশি কিছু আপডেট পাই, এটা কিন্তু শিওর যে সাহিল তাবুরের একটা ইঞ্জুরি হয়েছে এবং সে সিজন আউট হয়ে গেছে, এবং আমরা এটা জানার চেষ্টা করছি যে তার রিপ্লেসমেন্ট হিসাবে কাকে ফার্স্ট 11-এ জায়গা দেবে মানালো। তো এরপরে আমরা যে লাস্ট টপিকটা নিয়ে কথা বলবো সেটা কিন্তু হচ্ছে অবশ্যই ইন্টারকাশিকে নিয়ে। লাস্ট 2 মান্থস ধরে ইন্টারকাশি বেতনহীন, মানে ইন্টারকাশি ম্যানেজমেন্ট একটা প্লেয়ারকে, একটা সিঙ্গেল প্লেয়ারকে, না কোচ হাওয়াজকে, না কোচের যে অ্যাসিস্ট্যান্ট স্টাফগুলো রয়েছে সেই স্টাফগুলোকে একটা স্যালারি দেওয়া হয়েছে বলে আমাদের কাছে খবর এসছে এরকম, যে তারা কিন্তু পুরোপুরি বেতনহীন হয়ে গেছে ইন্টারকাশির টিমটা। তো তারা কিন্তু এই বিষয়ে একটু ডিমোটিভেট হয়ে গেছে যে তারা কিন্তু স্যালারি পাচ্ছে না এবং তারা কীভাবে খুব ভালো একটা ফুটবল উপহার তুলে দেবে তাদের ক্লাবকে। তো এই বিষয়তে কিন্তু ডিমোটিভেট হওয়ার ফলে কিন্তু হাবাসও কিন্তু আমরা যতদূর সম্ভব জানতে পারছি সেও কিন্তু কয়েক মাস ধরে 2 মাসের বেশি কিন্তু সে স্যালারি পায়নি, এবং সেই অনুযায়ী কিন্তু সে ডিমোটিভেটেড হওয়ার ফলে কিন্তু সে ভালো মতো ফোকাস করতে পারছে না গেম প্ল্যানের মধ্যে, এবং তার ফলেই কিন্তু আমরা রেজাল্টগুলো দেখতে পাচ্ছি ইন্টারকাশি। তার সত্ত্বেও কিন্তু হাবাস কিন্তু অনেকটাই চেষ্টা করেছে এবং সেরকমভাবেই কিন্তু ইন্টারকাশিটা তাও মোটামুটি জায়গায় দাঁড়িয়ে রয়েছে। কিন্তু এরকমভাবেই যদি ইন্টারকাশি চলতে থাকে যে এইভাবেই এরকমভাবে কাটিয়ে দেবো, এরকমভাবেই খেলে যাবো, স্যালারিহীন রাখবো আমাদের প্লেয়ারগুলোকে, তাহলে কিন্তু ইন্টারকাশির খুবই একটা বাজে সময় চলেছে ফিউচারে। এবং সেই অনুযায়ী কিন্তু চার্চিল ব্রাদার্স যে কিন্তু খুব সম্ভবত আই লিগ জিতে গেছিলো এবং ট্রফি দেয়নি, ওটা কিন্তু একটা খুবই হাস্যকর বিষয় ইন্ডিয়ান ফুটবলের দিক থেকে। কিন্তু তাদের জায়গায় যে ইন্টারকাশি অনেক যুদ্ধ লড়ে কিন্তু যে আইএসএলে এসেছিলো তাদের বিরুদ্ধে কিন্তু হাসবে চার্চিল ব্রাদার্স। দেখো তাদের কিন্তু অবস্থা খুবই এখন খারাপ হয়ে গেছে, আমাদেরকে কেন আসতে দিল না। এবং যদি এরকমই চলতে থাকে তারা কিন্তু খুব সম্ভবত মানে ইন্টারকাশি কিন্তু তাহলে বেরিয়ে যেতে চলেছে পরবর্তী মরশুমে আইএসএল থেকে, খুব সম্ভবত। এটা কিন্তু পারফেক্ট আপডেট না, খুব সম্ভবত এরকম চলতে থাকলে কিন্তু বেরিয়ে যেতে চলেছে। এবং সেই অনুযায়ী কিন্তু চার্চিল ব্রাদার্স কিন্তু অন্য একটা কোনো রাস্তা খুঁজে অবশ্যই বার করবে, কেননা তাদের মনে এটাই সারাক্ষণ ঘুরে যাচ্ছে যে কী হবে। তো সেরকমভাবেই কিন্তু তারা ঢোকার রীতিমতো চেষ্টা করবে আইএসএলের মঞ্চে। এবং আরেকটা যে লাস্ট আপডেট যেটা দেবো, এটা কিন্তু আমার তরফ থেকে, যে আমরা যে আই লিগের যে আবহাওয়াটা দেখতে পাচ্ছি এখন, যে খুব যদি কিছু ক্যালকুলেশনে মিস্টেক না হয় এবং যদি কিছু রেজাল্ট ডায়মন্ড হারবারের অপোজিটে না যায়, তাহলে কিন্তু ডায়মন্ড হারবার পরবর্তী মরশুমে আইএসএলে কিন্তু পা রাখতে চলেছে, এটা আমরা সবাই দেখতে চলেছি। কেননা তারা কিন্তু খুবই ভালো টিম নিয়ে নেমেছে এই বছরে এবং তারা অনেকটা চেষ্টা করেছে এবং তারা কিন্তু লড়ে যাচ্ছে রীতিমতো আইএসএলে আসার জন্য। এবং আরেকটু বলে দিই মোহামেডানকে নিয়ে, মোহামেডান কিন্তু লাস্ট কয়েকটা ম্যাচ খেলে নিয়েছে, সেই ম্যাচগুলোতেও কিন্তু একটাতে ড্র, তারপর একটাতেও ড্র। তারা কিন্তু মরিয়া হয়ে উঠেছে তাদের টিমটাকে একটু ব্যালেন্স করার জন্য। তো এবার দেখা যাক মোহামেডানের বিরুদ্ধেও বা যে টিমগুলো রয়েছে তারা কেমন পারফরমেন্স করে এবং তাদের বিরুদ্ধে মোহামেডান কেমন পারফরমেন্স করে এই মরশুমের জন্য। পরের